নমস্কার, আমি শম্ভু, আপনাদের হোস্ট, বাস্তু এক্সপার্ট এবং ডেমোলজি স্পেশালিস্ট। আজ আবারও চলে এলাম আপনাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে, যেটা আপনাদের জীবনে অতি অবশ্য প্রয়োজন বলে মনে করি। দেখুন, আমাদের জীবনে সবচেয়ে বড় ভূমিকা পালন করে কিন্তু 5 এলিমেন্টস, অর্থাৎ পঞ্চতত্ত্ব। এই পঞ্চতত্ত্বের আধারে আমরা কিন্তু সকলে রয়েছি। অর্থাৎ এই 5টা এলিমেন্টস যদি হারিয়ে যায়, তাহলে আমার জীবনের সমস্যা কিন্তু তৈরি হতে পারে। পৃথিবীতে প্রাণী জগৎ যেদিন থেকে সৃষ্টি হয়েছে, বিশেষ করে মানব জাতি যেদিন থেকে সৃষ্টি হয়েছে, সেদিন থেকে কিন্তু এই বাস্তু নির্মাণ হয়েছে। তাই বাস্তু নির্মাণ খুব প্রাচীন, আজকের নয়। 4টি বেদ ছাড়া অন্যান্য পুরাণেও সেই কথা উল্লেখ রয়েছে, আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন। দেখুন, অন্যান্য গ্রহতে কিন্তু সেভাবে প্রাণী বসবাস করছে না। কারণ কি? সেখানে 5 এলিমেন্টস এর কোন রকম ব্যালেন্স নেই, যেটা এখানে রয়েছে। তাই এখানে প্রাণী জগৎ রয়েছে। তাই 5 এলিমেন্টস কে কোনোভাবে ইগনোর করা যাবে না। বাস্তুশাস্ত্র মতেও বাস্তুতে এই 5 এলিমেন্টস কে সঠিকভাবে আপনাকে প্রদান করতে হবে, অর্থাৎ তাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। কোন এলিমেন্টস কোথায় প্রয়োজন রয়েছে বা কোথায় থাকছে, কোথায় তাকে বাড়াতে হবে, কোথায় তাকে দুর্বল করতে হবে, এটা যদি না জানতে পারেন, তাহলে কিন্তু বাস্তুশাস্ত্রে আপনি কিচ্ছু জানেন না। বাস্তুশাস্ত্রের মেন বিষয় হচ্ছে এই 5 তত্ত্ব। এবারে জানতে হবে এই 5 এলিমেন্টস কি, অর্থাৎ আপনার বাস্তুতে এই পঞ্চতত্ত্ব কিভাবে ব্যবহার করা হয় বা কোথায় কিভাবে রয়েছে, তার ব্যালেন্স কিভাবে করব, কেন এই পঞ্চতত্ত্ব বা 5 এলিমেন্টস কে আমি কন্ট্রোল করব বাস্তুর ক্ষেত্রে। দেখুন, পৃথিবীতে প্রাণী জগৎ মানে এই 5 এলিমেন্টস এর আধার, এটা তো জেনেই গেছেন। তেমনি এই বাস্তুশাস্ত্রে বাস্তুকেও কন্ট্রোল করে এই 5 এলিমেন্টস, অর্থাৎ পঞ্চতত্ত্ব। এই পঞ্চতত্ত্ব যদি ঠিকভাবে আপনি ব্যবহার করতে পারেন বা তাকে কন্ট্রোল করতে পারেন বা তার ব্যালেন্স নিয়ে আসতে পারেন, তাহলে আপনার বাস্তু দোষ নিবারণ হবে বা বাস্তু দোষ থাকছে না সেই বাড়িতে। এটা একেবারে পরিষ্কার। দেখুন, বাস্তু রিলস অনেকে দেখছেন এখন, বা বাস্তু রিলস নিয়ে মাতামাতি করছেন, কিন্তু আমি বলবো বাস্তু রিলস নয়, বাস্তু রিয়েল বিষয়টাকে বোঝার চেষ্টা করুন। আপনার জীবনকে পরিবর্তন করতে পারে একমাত্র একমাত্র একমাত্রই বাস্তু। অর্থাৎ এই বাস্তু যদি সম্পূর্ণ মুক্ত বা কোনো দোষ না থাকে, তাহলে দেখবেন আপনার জীবনের ঊর্জা একেবারে আলাদা। যত বড় বড় ব্যক্তি বা যারা সাকসেস হয়েছে জীবনে, তাদের বাড়ি একটু ঘুরে দেখুন, তাদের বাস্তুর বিষয় একটু জেনে দেখুন, বুঝতে পারবেন যে তাদের বাস্তুর সঙ্গে আপনার বাস্তুর কতটা ডিফারেন্স রয়েছে। তারা কিভাবে কন্ট্রোল করছে সেই বাস্তুর 5 এলিমেন্টস কে। 5 এলিমেন্টস কন্ট্রোল করার মূল বিষয় হচ্ছে যে কোনো তত্ত্বকে তার জায়গায় যেন সাপোর্টিং রোল হিসেবে ব্যবহার করানো যায়। যেমন এই পঞ্চতত্ত্ব কাকে বলা হচ্ছে, আমরা বাংলাতে সাধারণত জেনে থাকি জল, বায়ু, তারপরে অগ্নি, এরপরে আসছে পৃথিবী বা মাটি, তারপরে আসছে আকাশ। অর্থাৎ এই 5টা তত্ত্ব ইংরেজিতে বলতে গেলে যাকে বলা হচ্ছে ওয়াটার, এয়ার বা উড, এরপরে আসছে ফায়ার, তারপরে আসছে আপনার আর্থ, এরপরে আসছে স্কাই। এই 5টি তত্ত্ব নিয়ে কিন্তু আমাদের জীবন যেমন চলে, তেমন এই বাস্তুতেও এই 5 তত্ত্ব বা 5 এলিমেন্টস কে নিয়ে চলা হয়েছে। আপনার অগ্নির জায়গা যদি দুর্বল হয়, দুর্বল কিভাবে হচ্ছে, ধরুন সেইখানে আপনি বাথরুম বানিয়েছেন, সেইখানে আপনি রান্নাঘর না করে জল ঢালছেন, তাহলে আপনার অগ্নি সেখানে কমছে না বাড়ছে। তাই এইখানে যে আপনি অগ্নিকে ধ্বংস করছেন বা এই অগ্নিতত্ত্বকে আপনি পরপর দুর্বল করছেন, এখানেই বাস্তু দোষ তৈরি হচ্ছে। এইভাবে ওয়াটার জন্যও আপনি করছেন কি, আগুন জ্বালছেন বা সেখানে অগ্নি কিছু করছেন। তা এইভাবে যদি আপনি আগুন জ্বালেন ওয়াটার জোনে, সেখানে আপনার ওয়াটার জোন ভালো থাকবে না দুর্বল হবে? তাই দেখা যাচ্ছে আপনি ওয়াটার জোনকেও দুর্বল করছেন। এইভাবে তত্ত্বগুলোকে যদি আমরা ধ্বংস না করে তাকে কন্ট্রোল করার চেষ্টা করি, তাহলে দেখবেন আপনার বাস্তু দোষ
থাকছে না, অর্থাৎ কোনো কিছুর প্রয়োজন নেই। এই 5 এলিমেন্টসকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন, আপনার বাস্তু সম্পূর্ণ নিরাপদ এবং মুক্ত থাকবে। তাই প্রথমে আপনাদের মনে রাখতে হবে বাস্তু দোষ এখান থেকেই তৈরি হয়। তাই বাস্তুবিদদের প্রথমে বুঝতে হবে এই 5 এলিমেন্টস এর বিষয়। পাশাপাশি আপনার মাস্টার বেডরুম কোথায় হচ্ছে, আপনার যে মিডিল পয়েন্ট অর্থাৎ ব্রহ্মস্থান, সেখানে আমি কি করব, এই ব্রহ্মস্থান কেন খুঁজে পাওয়া যাচ্ছে না, ব্রহ্মস্থানে কেন আপনি ডিস্টার্ব করবেন, ব্রহ্মস্থানকে যদি কন্ট্রোল না করা হয় তাহলে এই 5 এলিমেন্টস কেও ব্যালেন্স করার মতো ক্ষমতা কারোর থাকবে না। এই 5 এলিমেন্টস কে ব্যালেন্স করার জন্য আপনার এই ব্রহ্মস্থান বা কেন্দ্রবিন্দু যাকে বলা হচ্ছে, সেই জায়গাটাও কিন্তু প্রচন্ড ভাইটাল। তাকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এবং মুক্ত রাখতে হবে সব সময়ের জন্য। আপনারা দেখেছেন পুরোনো দিনের যেসব বাড়ি বা রাজমহল, তাদের দেখবেন বাড়ির মাঝখানে আঙিনা টাইপের অর্থাৎ বারান্দা টাইপের থাকতো, সেখানে খোলা রাখা হতো। কারণ কি, মুক্তভাবে তাকে ছেড়ে দেওয়া হতো। সেখান থেকে এই 5 এলিমেন্টস কে কন্ট্রোল করা বা তার যে ঊর্জা তৈরি করা, সেটা কিন্তু একটা পজিটিভ দিক তৈরি করত। এখন সেসব নেই, কারণ জায়গাও নেই, তাছাড়া সেই পজিশন কেউ মানেও না। তাই এখন এই সমস্যাগুলো অনেক বেশি আকারে দেখা দিচ্ছে। এই বাস্তুর বিষয় জানতে গেলে অবশ্যই এই 5 এলিমেন্টস কে জানতে হবে, জানতে হবে পঞ্চতত্ত্বকে, জানতে হবে মিডিল পয়েন্ট অর্থাৎ ব্রহ্মস্থানকে। এরপরে আপনি আসবেন আপনার মাস্টার বেডরুম কোথায় করবেন, আপনার বাড়িতে যে প্রসূতি বা গর্ভবতী মায়েরা রয়েছেন তার কোন রুম হবে, কিচেন কোথায় করবেন, কোথায় বাথরুম করবেন, কোথায় সিঁড়ি করবেন, কোথায় আপনার বারান্দা করবেন, কোন দিকে আপনার মেন এন্ট্রেন্স হবে, এই বিষয়গুলো কিন্তু আসছে, বা তবে আমি সঠিকভাবে সেটাকে প্রোভাইড করতে পারবো। তাই আমাদের প্রত্যেককে জানতে হবে যে বাস্তু ছেলে খেলা নয়। যারা বাস্তু নিয়ে ছেলে খেলা করছে তাদেরকে বলছি যে প্রথমে আপনি বাস্তু সম্বন্ধে ভালো করে জানুন, বুঝুন, তারপরে বাস্তু নিয়ে কাজ করার চেষ্টা করুন। দেখুন, অনেকে বাস্তু সম্বন্ধে কিচ্ছু জানে না। আপনার অন্যান্য জিনিস ছেড়েই দিন, কোন দিক কিভাবে বের করতে হয়, কিভাবে মিডিল পয়েন্ট বের করব। ধরুন একটা এল প্যাটার্নের বাড়ি আছে, কোথাও আবার এম প্যাটার্নের বাড়ি আছে, কোথাও আবার ট্রায়াঙ্গেল শেপের বাড়ি আছে, কোথাও আবার স্কোয়ার রয়েছে, কোথাও আবার বৃত্তাকারে রয়েছে। তা আপনি এগুলোর মিডিল পয়েন্ট আগে বের করা শিখুন। আপনি মিডিল পয়েন্টই বের করতে জানেন না, তো দিক কি করে বের করবেন? অনেকে বলছে যে এল শেপে অনেক সময় মিডিল পয়েন্ট পাওয়া যায় না বা হয় না। একেবারে রং কথা বলছেন। আপনি জানেনই না যে মিডিল পয়েন্ট ওর কিভাবে বের করতে হয়। তার মিডিল পয়েন্ট বের করা আগে শিখুন, তারপর আপনি বাস্তু করতে আসুন। না জানলে ছেড়ে দিন, মানুষকে ভুলভাল জিনিস করাবেন না। আপনাদেরও বলছি, না জানলে ভাঙবেন না, আলাদা নতুন করে কিছু করবেন না, যা আছে তাই রেখে দিন। না জেনে কোনো কিছু করাটা সবচেয়ে বড় ক্ষতিদায়ক এবং সবচেয়ে বাজে ব্যাপার হয়ে দাঁড়াবে পরবর্তী সময়। তাই শুধু বাস্তু নয়, বাস্তুর সঙ্গে বাস্তুতে যে ব্যক্তিরা বসবাস করে তাদেরও অনেক কিছু দেখতে হয়। যেমন আমি কোনো জায়গায় বাড়ি করতে গেলে আগে বেশ কিছু জিনিস বানিয়ে নিয়ে যাই সেই বাস্তুতে, কারণ তাদের সেই জিনিসগুলো প্রয়োজন আছে। কতটা প্রয়োজন আছে আগে তাদের সঙ্গে ফোনে কথা বলি, তাদের বিষয়গুলো জানার চেষ্টা করি, তারপরে সেই জিনিসগুলো বানিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। শুধু বাস্তু গিয়ে করে দিলাম, 4টে জিনিস পুঁতে দিলাম, 4টে জিনিস দিয়ে দিলাম, এখানে এটা ঢুকিয়ে দিন আপনার ঠিক হয়ে যাবে, আপনার বাস্তু দোষ কেটে গেল, একেবারে রং। আপনি কোন জায়গায় কোন জিনিসটা ঢোকাচ্ছেন আগে সেটা দেখুন। বারবার বলছি, আপনি গ্রেডেশন আগে করা শিখুন, তারপর আপনি যে জিনিসটা যেখানে ব্যবহার করছেন সেটা সঠিক জায়গা কিনা এবং সঠিক জিনিসটা আপনি ব্যবহার করছেন কিনা সেটাও জানতে হবে। না হলে সবাই গিয়ে ও এটা না ওটা ঢুকিয়ে দিয়ে বলে দিত বাস্তু হয়ে গেছে, আপনার বাস্তু দোষ কেটে গেছে, আপনার আর কোনো সমস্যা নেই, আপনি এবারে যা খুশি তাই করুন, হয়ে গেল, হয়ে গেল। দেখুন, এই বিষয়গুলো আপনাদের খারাপ অনেকের লাগতে পারে, আমি কিন্তু এই বিষয়গুলো বলবো, কারণ আমি গিয়ে দেখতে পাচ্ছি এই জিনিসগুলো হচ্ছে। প্রচুর ক্লায়েন্টের বাড়িতে এই জিনিসগুলো দেখতে পাচ্ছি। তারা একজন নয়, 4-5 জনকে নিয়ে কাজ করেছে, কিন্তু সেই একই পর্যায়ে পৌঁছে আছে।
আপনি মূল বিষয় তো ভুল করে আসছেন, আপনার মিডিল পয়েন্টই বের করতে পারেননি, তারপরে গ্রেডেশন তো দূরের কথা। আপনি যে জিনিসটা দিয়েছেন ওটা কোথা থেকে শুনেছেন, শুনে আপনি দিয়ে চলে এসেছেন, কিন্তু ওটা কোথায় দিতে হয় সেটা জানুন। কোন জায়গাটা দিতে হবে সেটাকে বুঝতে হবে। আপনি মিডিল পয়েন্ট বলে মিডিল পয়েন্টকে ঠিক করার জন্য মিডিল জায়গা হিসেবে যে জিনিসটা ব্যবহার করছেন সেটা আপনি মিডিলেই ব্যবহার করেননি, অর্থাৎ আপনার ব্রহ্মস্থান ছেড়ে আপনি ব্যবহার করছেন, তাহলে ব্রহ্মস্থান ঠিক হবে কি করে? তাই প্রত্যেককে বুঝতে হবে, জানতে হবে, ভালো করে যাচাই করতে হবে যে আপনি যে বিষয়টা করতে যাচ্ছেন সেটার সম্বন্ধে আপনার ধারণা কতটা রয়েছে, আপনি আদৌ সেই বিষয়ে কিছু জানেন কিনা। কেন আমি এখানে বেডরুম করব না, কেন আমি এখানে ঠাকুর ঘর করব না, কেন রান্নাঘর করব না, আগে সে বিষয়গুলো জানতে হবে। আবার এটাও জানতে হবে যে অনেককে দেখেছি, আবার অনেকের ক্ষেত্রে দেখেছি যে বেশ কিছু ব্যক্তিদের বাড়িতে দেখা গেছে উত্তরে দরজা বা মেন গেট রেখেছে, বলা হয়েছে উত্তরে মেন গেট মানে আপনার বাড়ির টাকা পয়সার কোনো অভাবই থাকবে না, কারণ উত্তরে কার স্থান? উত্তরে কুবের স্থান। কুবের স্থান মানে আপনি টাকা পয়সা ধন দৌলত আপনার জীবনে একবারে ভরে ভরে আসবে। কিন্তু আমি বলছি রং, আপনাকে বুঝতে হবে আপনি যে বাড়িতে এই কাজটা করছেন সেই বাড়ির মালিকের কোন দশা চলছে, সেই বাড়ির মালিকের বুধ কোন পজিশনে রয়েছে, সেই বাড়ির যে মালিক রয়েছেন বা কর্ত্রী রয়েছেন কতটা স্ট্রং কতটা দুর্বল, আগে সেটা বিচার করুন। আমি আপনাকে বলে দিচ্ছি, ওই বাড়ির মালিকের বুধ যদি দুর্বল পজিশনে থাকে তাহলে তাকে অর্থ দেওয়া তো দূরের কথা, তার অর্থ নিয়ে চলে যাবে। আপনি দক্ষিণে দরজা খুলে দিলেন, আপনার দক্ষিণে দরজা মানে খুব ভালো, আপনার কোনো সমস্যা হবে না, কিন্তু ওই বাড়ির মালিকের যদি মঙ্গলের দশা চলে বা মঙ্গল দুর্বল পজিশনে থাকে তাহলে তার কি অবস্থা হবে ভেবে দেখুন। কারণ দক্ষিণে কে বসবাস করে? দক্ষিণে মঙ্গলের অবস্থা। তাই এই বিষয়গুলো আগে জানতে হবে, আগে বুঝতে হবে, তারপরে আপনি বাস্তু দোষ নিবারণ করবেন বা বাস্তু ঠিকভাবে করবেন। এইগুলো যদি ঠিকঠাক ভাবে করা হয় দেখবেন আপনার বাস্তু দোষ তবেই নিবারণ হবে, তবেই আপনার বাস্তু দোষ মুক্তি পাবে। না হলে নতুন করে কোনো বাস্তু দোষ হয় না, বাস্তু দোষ থাকে না, বাস্তু দোষ তৈরি করা হয়, আমরা তৈরি করি। যেমন কিছু মানুষ ভুলভাবে বাড়ি বানাচ্ছে তৈরি করছে, আবার কিছু মানুষ যারা বাস্তুবিদ হিসেবে কাজ করছে তারা ভুলভাল গাইড করে আবার বাস্তু দোষ তৈরি করছে। এটা আগে বুঝতে হবে। তারা ভুলভাল এমনি দাঁড়িয়ে চারটে কথা বলে দিল, 4 রকম মন্ত্রপাঠ করে দিল, দিয়ে আপনাকে বুজুং বাজুং দিয়ে এটা ওটা ঢুকিয়ে আপনার বাড়ির বা আপনার বাস্তু দোষ তৈরি করে দিচ্ছে তারা। তাই বারবার বলছি, আগে ভালো করে গ্রেডেশন তৈরি করুন। আপনি আগে ব্রহ্মস্থান বের করা শিখুন, ব্রহ্মস্থান কোথায় সেটা নির্বাচন করুন, তারপর গ্রেডেশন করুন, তারপর মাস্টার বেডরুম কিচেন বাথরুম কি করছেন সেটা ডিপেন্ড করছে। তারপর আপনার বাড়ির যে মালিক, তারপর সেই বাড়ির মালিকের নাম বা তার ডেট অফ বার্থ অনুযায়ী তার কোন দশার উপরে কোন দরজা বের হচ্ছে সেটাকে নির্বাচন করুন। অনেকে প্রশ্ন করেছেন বা অনেকে জানতে চেয়েছেন যে আমার বাড়িতে 5 জন মেম্বার্স আছে, তাই 5 জনের জন্য কি 5 রকমের দরজা বানাবো? এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন আপনারা করেছেন। দেখুন, এইসব উত্তর সবাই দেয় কিনা আমি জানি না, আপনাদের যেটা বলছি একটু মনোযোগ সহকারে শুনুন, আপনাদের লাভ বই কি ক্ষতি হবে না। দেখুন, বাড়িতে সবসময় হেড অফ দ্য ডিপার্টমেন্ট যে রয়েছে তার উপরে ডিপেন্ড করে, সে তার নামে হতে পারে নাও হতে পারে, তার জন্ম তারিখ থাকতে পারে না থাকতে পারে, কিন্তু তার উপর বিশ্লেষণ করে বাড়ির মেন দরজা তৈরি করা হয় বা মেন এন্ট্রেন্স তৈরি করা হয়। তিনি তার পরবর্তী যে 3-4 পুরুষ তাকে কিন্তু সাপোর্ট করে, অর্থাৎ তার যে মেইন এন্ট্রেন্স বা মেইন দরজা তার নামে হয়েছে সেটা কিন্তু তার ছেলেকেও সাপোর্ট করবে, তার নাতিকেও সাপোর্ট করবে, তার বাড়ির অন্যান্য সদস্যকেও সাপোর্ট করবে। অর্থাৎ সেই ব্যক্তি হিসেবে যে মেন এন্ট্রেন্স বানানো হচ্ছে, অর্থাৎ সেই ব্যক্তি অনুযায়ী যে মেন এন্ট্রেন্স বানানো হচ্ছে সেটা সবাই ব্যবহার করতে পারে,
সেই বাথরুমটা সবাই ব্যবহার করতে পারে, সেই বেডরুমটা সবাই ব্যবহার করতে পারে। একটা হাসির বিষয়, আমি মধ্যম গ্রামে একটা বাড়ি করতে গিয়ে দেখলাম যে কোনো একটা বাড়িতে একজন ব্যক্তি এসে বাস্তু করে দিয়ে গেছে, তার 3 জনের জন্য 3টে দরজা করে দিয়ে গেছে। এই 3 জায়গায় 3 জনের জন্য ভালো। কি অবাক কাণ্ড দেখুন, একটা বাড়িতে 3টে দরজা, 3জন ব্যক্তি আছে বলে, এবং 3জন 3টে দরজা দিয়ে বেরোবে ঢুকবে। এটা হাস্যকর নয় কি? আসলে তিনি জানেই না যে বাস্তুশাস্ত্র কিভাবে ব্যবহার করা হয়, তিনি জানেনই না। তিনি কোথাও থেকে দেখেছেন বা শুনেছেন, শুনে এই জিনিসগুলো করেছেন, বা যেখানে শিখছেন সেখানে ভালোভাবে শিখেইনি। আমি কোনো গুরুকে দোষ দিচ্ছি না, গুরু শেখানোর কোনো খামতি থাকে না বা সে কোনো ডিস্টার্ব করে না, যারা শিখছে তারা ঠিকভাবে শিখছে না। এটা আগে বুঝতে হবে আপনাকে। আপনাকে ডাক্তারবাবু ফল খেতে বলেছে সকালে, আপনি আঙুর, বেদানা, শশা, নানা রকম ফল খাচ্ছেন, কিন্তু যদি আপনার ঠান্ডা জাতীয় কোনো সমস্যা থাকে, আপনার কফ জাতীয় কোনো সমস্যা থাকে, আপনি সেই ফল খাবেন? সে ফল খেলে আপনার কি সমস্যা হতে পারে আপনি নিজেই বিচার করুন। আর আপনি ফল খাবেন না, ডাক্তারবাবু আপনাকে আর ফল খেতে বলবে? সেরকমই সেম এই বাস্তুতেও একই জিনিস। আপনার এই 5 এলিমেন্টস যদি কন্ট্রোল থাকে তাহলে কোনো সমস্যাই নেই, আর যদি কন্ট্রোল না থাকে সেক্ষেত্রে আপনি যেটা ব্যবহার করছেন, সেটা কি ব্যবহার করছেন, কতটা ব্যবহার করছেন, সেটা সবার আগে আপনাকে জানতে হবে। তাই বাস্তুদোষ মুক্তি আলাদা কিচ্ছু নয়। বাস্তুদোষের মুক্তির মূল উপায় হচ্ছে এই বিষয়। পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতেই হবে। চারিদিকে নোংরামি করে রাখলে সেক্ষেত্রে বাস্তুদোষ তো আসেই, সেটা তো আপনাকে লক্ষ্য করতেই হবে। অনেক ব্যক্তি বলছেন, অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে আমার বাড়িতে ঈশান কোণে বাথরুম রয়েছে। আচ্ছা, ঈশান কোণ গুরু বৃহস্পতি বা শিবের অংশ, বাস্তু পুরুষের মাথা, সেখানে আপনি বাথরুম করে রেখেছেন, অনেকদিন রয়েছে, বলছে এতদিন রেখেছি কিছু হয়নি, যা হয় হবে, দেখা যাবে, শেষ বয়স এখানেই কাটিয়ে দেবো। আপনি এতদিন কাটিয়ে এসেছেন ঠিক আছে, কিন্তু আপনি জানেনই না যে আপনার যখন বৃহস্পতির অন্তর্দশা শুরু হবে, প্রবেশ করবে, তখন আপনার জীবনের সবকিছু ওলট পালট করে দিতে পারে। এই বিষয়গুলো আগে আপনাকে বুঝতে হবে। অনেকে বাড়িতে দেখা গেছে তার স্ত্রী কল করছে, নিয়ে যাচ্ছে, পয়সা দিয়ে দিয়েছে, নিয়ে যাচ্ছে, কিন্তু তার স্বামী বাড়িতে ঢুকতে দিচ্ছে না। তার স্বামী নিয়ে যাচ্ছে, স্ত্রী ঢুকতে দিচ্ছে না, ছেলে ঢুকতে দিচ্ছে না, শ্বশুর ঢুকতে দিচ্ছে না, অর্থাৎ কাজ করতে দিচ্ছে না। তার বাড়িতে যে নেগেটিভিটি তৈরি হয়ে আছে, সেই নেগেটিভিটিকে কোনোভাবে পজিটিভ ভাবে কিছু করবে সেটা কিন্তু করতে দিচ্ছে না। কারণ কি? কারণ তাকে আটকে রেখেছে তার গ্রহদশা। তাই আপনাকে বুঝতে হবে, আপনাকে বাধা দিচ্ছে মানে আপনাকে বুঝতে হবে ওখান থেকে বেরিয়ে আসবো কি করে, ওদের বুঝিয়ে কি করে এই কাজটা করব, সেটা আগে আপনাকে ঠিক করতে হবে। না হলে আপনি দেখবেন কাজ করতে পারবেন না। আপনি যতই চেষ্টা করুন না কেন যে আপনার বাড়ির কোনো সমস্যা আছে কিনা এটা একটু দেখে নেওয়া ভালো বা দেখে করাটা উচিত, আপনি করতে পারবেন না। কারণ আপনাকে কেউ না কেউ বাধা দেবে। কারণ প্রত্যেকের কোনো না কোনো দশা চলছে, যে ব্যক্তি যে দশা চলছে সে আপনাকে বেশি করে বাধা দেবে। তাই আপনার মনে যখন হয়েছে যে এই বিষয়টা আমার করা উচিত, আপনি তাদের বুঝিয়ে সেই চেষ্টা করুন, কাজটা যত তাড়াতাড়ি সম্ভব সেটাকে সাকসেস করার চেষ্টা করুন। না হলে আপনাকে কিন্তু পীড়িত হতে হবে। এরকম প্রচুর কেস দেখেছি। অনেকের বাড়ির কাজ করতে যাওয়ার পথে অনেক দুর্ঘটনা ঘটছে, আমার সামনেই ঘটছে। সে গাড়ি ছেড়ে অন্য গাড়ি দিয়েছি, সে গাড়িতেও দেখা যাচ্ছে সমস্যা হচ্ছে। সামনে কোনো অ্যাক্সিডেন্ট যোগ হয়েছে, কোনো পশু হত্যা হয়েছে, কোনো বিড়াল চলে গেল। এক্ষেত্রে বুঝতে পারি আমি, আপনারা না বুঝলেও আমাকে ইন্ডিকেট করে যে ওই বাড়ির নেগেটিভিটি এত বেশি রয়েছে, আমাকে বারবার বাধার মুখে হতে হচ্ছে যাতে আমি ওখান থেকে চলে আসি। আমাকে বারবার ইন্ডিকেট করা হচ্ছে যে আপনি সাবধানতা অবলম্বন করুন। আপনি যে বাড়ি দিয়েছেন সে বাড়ি সাপের বাড়ি, সেই বাড়িতে অত সহজে আপনি ঢুকতে পারবেন না। আমি বুঝতে পারি, অনেক ক্ষেত্রে গিয়ে এই রকম সম্মুখীন হয়েছি।
দেখুন, একজন ভালো বাস্তুবিদ হতে গেলে শুধু বাস্তু সম্বন্ধী 4টি বিষয় জানলে হয় না, তাকে অন্যান্য বিষয়ও জানতে হয়। তাই প্রত্যেককে বারবার অনুরোধ করব যে যে কোনো বিষয় করতে গেলে আগে জেনে তারপরে করুন। হঠাৎই কারোর কথায় বা কোনো ব্যক্তি বলেছে তার জন্য ভেঙে দেবেন না, তাতে কিন্তু আপনার জীবনে আরো সমস্যা আসতে পারে বা নতুন করে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। করবেন না, বারবার বলছি, হঠাৎ করে ভাঙতে যাবেন না। যেটা এতদিন তৈরি হয়ে এসেছে বা আপনি ইউজ করে এসেছেন, সেটাকে হট করে ভাঙা যায় না। তাতে আপনার হিতকে বিপরীত বেশি হবে, তাতে আপনার সমস্যা দেখা দিতে পারে নতুন করে। তাই না হলে না হবে, কিন্তু কোনো ব্যক্তি বলেছে মানে আপনি ওটাকে ভেঙে দিন বা ভেঙে দিচ্ছেন, এটা কিন্তু করবেন না। আমরা লাখ লাখ টাকা খরচা করে বাড়ি বানাচ্ছি, আমরা কোনো কোম্পানি বানাচ্ছি, কিন্তু কোনো বাস্তুবিদকে নিয়ে যেতে গেলে বারবার ভাবছি। এটা কিরকম জানেন তো, অনেকটা বাজার থেকে ভালো মাছ 400 টাকা দামের কিনে আনছি রোজ, সেটা ঠিক আছে, কিন্তু 1 কেজি সর্ষে তেল আনতে গেলে সেটা কতটা কমে পাওয়া যায় সেটাই দেখি। কিন্তু আপনি একটু ভেবে দেখুন তো, 1 কেজি সর্ষের দাম 120 টাকা, 1 কেজি সর্ষে থেকে 250 থেকে 300 গ্রাম সর্ষে তেল বেরোয়। তাহলে 1 কেজি সর্ষে তেল বের করতে আমার 4 কেজি সর্ষের প্রয়োজন, অর্থাৎ 400 টাকার উপরে, তবেই 1 কেজি সর্ষে তেল পাচ্ছি। আর বাজারে দেখছি আমি 150 টাকা নিচে যদি সর্ষে তেল 1 কেজি পাই, তাহলে মন্দ হয় না। আমি কি সর্ষে তেল কিনলাম? আপনাদের প্রশ্ন করছি, আমি কি বাজার থেকে 150 টাকা দামে সর্ষে তেল কিনে এনেছি? আচ্ছা বলুন তো, রোজ কি 1 কেজি করে সর্ষে তেল প্রয়োজন হয়? 100, 150 কিংবা 200 গ্রাম লাগে। কিন্তু আমি 400 টাকায় মাছ খাচ্ছি, ওই 30 টাকার সর্ষে তেল দিতে গেলে আমার কিন্তু খুব গায়ে লাগে। তখন কিন্তু দেখবেন যে যতটা কমে পাওয়া যায় সর্ষে তেল নিয়ে আসার চেষ্টা করি, আমাকে তো এফেক্ট। তাহলে আমি যখন কম দামে সর্ষে তেল নিয়ে আসছি, সেটাকে বাজার থেকে অরিজিনাল সর্ষে তেল নিয়ে এলাম, পাম তেল খাচ্ছি না তো? নিজেকে প্রশ্ন করুন, নিজে চিন্তা করুন, এর উত্তর আপনি পেয়ে যাবেন। তাই বারবার বলবো, সাবধানতা অবলম্বন করুন, জানতে চেষ্টা করুন, বাস্তু দোষ কাকে বলা হচ্ছে সেটা বোঝার চেষ্টা করুন, বাস্তু দোষ কিভাবে নিবারণ করা হয় সেটাও বোঝার চেষ্টা করুন। ভুল ভাল পদক্ষেপ নেবেন না। আপনার ডিসিশন, আপনার চিন্তাধারা আপনাকে যেন পজিটিভ থিঙ্কিং এ নিয়ে যায়, এই আশাই করব। আশা করি আজকের এই ভিডিও আপনাদের কাছে এটা মূল্যবান বিষয় হয়ে দাঁড়াবে। ভালো থাকবেন। এরকম হেল্পফুল ভিডিও পেতে গেলে আমার এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম। পাশাপাশি আপনাদের কাছে আরো রিকোয়েস্ট করব, আপনারা কমেন্টস করুন, কমেন্টসে জানান আপনার বাড়ির মাস্টার বেডরুম কোথায় রয়েছে, আপনার বাড়ির ব্রহ্মস্থানে কিছু রয়েছে কিনা, আপনার বাড়ির যে বাথরুম সেই বাথরুম কোথায় করেছেন, রান্নাঘরটা বা কোথায় রয়েছে, কিংবা কোনো সমস্যায় পড়েছেন সে বিষয়েও যদি আপনি জানতে চান বা আপনি কোনো কাজ করতে চান, তাহলে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন। আজ এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আরো ইন্টারেস্টিং বিষয় নিয়ে আসবো। এবারে সংখ্যাতত্ত্ব বা জন্ম তারিখ নিয়ে আপনাদের কাছে বিশ্লেষণ করব, কিভাবে আপনার বার্থ চার্ট আপনি নিজেই তৈরি করবেন। খাতা পেন নিয়ে বসে পড়বেন, আপনার বার্থ চার্ট আপনি কিভাবে তৈরি করছেন একেবারে পরিষ্কার ভাবে আপনাদের জানাবো, দেখাবো, আপনারা জানতে পারবেন। তারপরে কিভাবে বিশ্লেষণ করতে হয় সমস্ত কিছু তুলে ধরার চেষ্টা করব আগামী ভিডিওতে। ভালো থাকবেন। আজ এই পর্যন্ত। আপনাদের মধ্যে লুকিয়ে থাকা সকল পরমাত্মাকে আমার কোটি কোটি প্রণাম। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ। জয় জয় বজরংবলী।